বিকালবেলা বাসা থেকে বের হতেই দেখি আইমান আমাদের বাসার সামনে বসে আছে। আমি বললাম, কিরে তুই এখানে? আইমান বলল, কেন আসতে পারি না? আমি বললাম, আরে দূর সেটা না, এই সময় তুই তো এদিকে আসিস না, সেই জন্য জিজ্ঞেস করলাম। আইমান বলল, তোকে অনেকবার কল দিতেছিলাম, মোবাইল অফ দেখাচ্ছে, তাই চলে আসলাম। আমি বললাম, আচ্ছা ভিতরে আই। তারপর আইমানকে নিয়ে আবার বাসায় গেলাম। আইমান বলল, কিরে কাউকে দেখছি না যে? আমি বললাম, আব্বু আম্মু মামার বাসায় গেছে, আসতে রাত হবে। আইমান বললাম, আর তোর বউ? আমি বললাম, ওর বাপের বাড়িতে চলে গেছে। আইমান বলল, কেন? আমি বললাম, আমার সাথে ঝগড়া করে। আইমান বলল, তুই আবার কি করলি? আমি পুরো ঘটনা শেয়ার করলাম। আইমান বলল, তুই এখন কি সিদ্ধান্ত নিলি? অবন্তীকে রাখবি নাকি ডিভোর্স দিয়ে দিবি? আমি বললাম, এখনো কিছু চিন্তা করিনি। আইমান বলল, যেটা ভালো মনে হয় সেটা কর। আমি বললাম, আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে আইমান চলে গেল। মাগরিবের পরে নামাজ পড়ে আর বাসায় আসিনি। ভাইয়ার কবরের কাছে গেলাম। কবরের পাশে বসে নিজেই নিজেই বলতে লাগলাম, ভাইয়া কেমন আছিস? তোর এই অকৃতজ্ঞ ভাই তোর বউকে সুখে রাখতে পারছে না, তুই আমাকে মাফ করে দিস ভাই। আমি কি করব বল, এত অল্প টাকায় বেতনে ফ্যামিলি চালাতেও আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তুই জানিস ভাই, আমি সকালবেলা কখন নাস্তা করেছি ভুলে গেছি। শুক্রবার ছাড়া দুপুরবেলা আমার পেটে ভাত পড়ে না। জানিস ভাই, আমি 2টা শার্ট দিয়ে পুরো বছরটা কাটিয়ে দিয়েছি। নিজের স্বাদ ইচ্ছা সব বিসর্জন দিয়ে দিয়েছি। নিজের কম্পিউটার মোবাইল ঘড়ি সব বিক্রি করে দিয়েছি ওদের মুখে হাসি ফুটানোর জন্য। জানিস ভাই, আমি পড়ালেখাটাও শেষ করে দিয়েছি শুধু অবন্তীর জন্য। কিন্তু দেখ, সে আজকে আমাকে রেখে চলে গেছে। আসলে ভাই দোষটা আমারই, আমি ওদের কাউকে ঠিকমতো সুখে রাখতে পারছি না। কি করব বল, সারাদিন এত কাজ করে বাসায় এসে আমার ফ্লোরে থাকতে ইচ্ছা করে না। আমারও ইচ্ছা করে অন্তত রাতের বেলা কেউ একজন আমার সাথে ভালো ব্যবহার করুক, ঠিকভাবে আমার যত্ন নিক। কিন্তু দেখ, কপালটা এতটাই খারাপ যে এই সামান্য চাটুকু আল্লাহ কপালে রাখলো না। ভাই তুই আমাকে মাফ করে দিস, আমি কাউকে সুখে রাখতে পারছি না রে ভাই। আর কিছু বলতে পারলাম না। ভাইয়ার স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে লাগলো। আরো কিছুক্ষণ ভাইয়ার পাশে থেকে কবর জিয়ারত করে বাসায় চলে গেলাম। দেখলাম তালা আগে থেকেই খোলা, তার মানে আব্বু আম্মু এসে গেছে। দরজাটাও খোলা। দেখলাম আব্বু আম্মু চোখ মুখ লাল করে বসে আছে। আমি বললাম, আব্বু কখন আসছো? আব্বু বলল, তার আগে বল আমার মেয়ে কোথায়? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। বাবা বলল, কি হলো, কথা বলছিস না যে? আমি বললাম, ওর বাবার বাড়িতে গেছে, অনেকদিন নাকি ওর আম্মুকে দেখেনি। বাবা বলল, বাবার বাড়ি গেছে নাকি তুই পাঠিয়েছিস? আমি বললাম, আরে আজব, আমি কেন পাঠাবো, ও নিজেই গেছে। আম্মু বলল, অবন্তী আমাদের সবকিছু বলেছে, যা মেয়েটাকে নিয়ে আই। আমি বললাম, নিয়ে আসবো মানে? এখন রাত হয়ে গেছে, আর সে যখন নিজে থেকে গেছে আবার নিজে থেকেই আসবে। আম্মু বললাম, এত কথা কেন বলিস? আর বিয়ের পর থেকে তো তুই ওই বাড়িতে যাসনি, এখন যা। আমি বললাম, এখন গেলে আসবো কখন? বাবা বলল, তোকে কি একবারও বলছি এখন চলে আসতে? যা এখন, যখন ভালো লাগে তখন আসবি, পারলে 2 দিন থেকে আই। আমি বললাম, আমি ওখানে 2 দিন থাকি আর এদিকে আমার চাকরিটা চলে যাক। বাবা বলল, হয়েছে, যা এখন। কি আর করার, রেডি হয়ে অবন্তীর বাসার দিকে রওনা দিলাম। রাত 9টার সময় ওদের বাসায় গিয়ে পৌঁছালাম। কলিং বেল দিলাম। প্রায় 5 মিনিট পর অবন্তীর মা মানে শাশুড়ি এসে দরজা খুলে দিল। আমি বললাম, আসসালামু আলাইকুম। শাশুড়ি বলল, আরে বাবা তুমি, আসো আসো ভিতরে আসো। ভিতরে গেলাম, শ্বশুরও বেরিয়ে আসলো, সালাম দিলাম, আরো কিছুক্ষণ কথা বললাম। তারপর উনি বলল, অবন্তী রুমে আছে, তুমি যাও। আমি ওর রুমের কাছে গেলাম। দেখলাম অনেকগুলো মেয়ের সাথে বসে বসে হাসছে। ভাইয়া মারা যাওয়ার পর এই প্রথম অবন্তীকে এইভাবে হাসতে দেখছি। এই মুহূর্তে আমার রুমে যাওয়া উচিত হবে কিনা ভাবতেছি। রুমের বাইরে দাঁড়িয়ে রইলাম, কেউ একজন আমাকে দেখে ফেলছে মনে হয়। তারপর দুলাভাই দুলাভাই বলে ডাকতে শুরু করলাম। ভিতরে গেলাম, দেখি অবন্তী আর ওর কয়েকটা কাজিন বসে বসে গল্প করছে। সবার সাথে পরিচিত হওয়ার পর এক এক করে সবাই চলে গেল। তারপর আমি গিয়ে সোফায় বসলাম, কেউ কোনো কথা বলছি না। নীরবতা ভেঙে অবন্তী বলল, কেন আসছো? আমি বললাম, আব্বু আম্মু আপনাকে নিয়ে যেতে বলেছে। অবন্তী বললাম, তারা বলেছে সেজন্য এসেছো, নিজ থেকে তো আসনি। আমি চুপ করে রইলাম। অবন্তী বলল, আমি তো তোমাকে প্যারা দিই, আমি না থাকলে তুমি ভালোই থাকবে। আমি বললাম, সরি, আসলে সকালবেলা আমার মাথা ঠিক ছিল না, তাই ভুলভাল বলে ফেলেছি। অবন্তী বলল, সরি, আমি যেতে পারবো না। আমি বললাম, কেন? অবন্তী বলল, এমনিতেই তুমি অনেক কিছু করেছো, আর দরকার নেই। আমি কিছু বলতে যাব এমন সময় অবন্তীর আম্মু এসে খাওয়ার জন্য ডেকে গেল। অবন্তী তখন বললাম, খেতে আসুন। আর কোনো কথা না বলে খেতে চলে গেলাম। বাহ, অল্প সময়ের মধ্যে এত আইটেম, জামাই আদর আসলে অনেক মজার। কিন্তু আমার মনের মধ্যে অন্য চিন্তা ঘুরতেছে। খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে গেলাম। আমি গিয়ে খাটের উপর বসলাম। অনেকক্ষণ পর অবন্তী আসলো। আমি উঠে সোফায় বসলাম।
অবন্তী বলল, তুমি খাটে ঘুমাও। আমি বললাম, আর আপনি? অবন্তী বলল, আমি সুবাই ঘুমাবো। আমি বললাম, দরকার নেই, আপনি খাটে ঘুমান, সকালে একটু তাড়াতাড়ি উঠিয়েন, আমি আপনাকে বাসায় দিয়ে আমাকে আবার কাজে যেতে হবে। অবন্তী বলল, তোমারে বলছি না আমি যাব না। আমি বললাম, যাবেন না মানে? অবন্তী বলল, যাব না মানে যাব না। আমি বললাম, তার মানে আপনার কাছে আব্বু আম্মুর ভালোবাসার কোনো দাম নেই? অবন্তী চুপ। আমি বললাম, সকালে রেডি থাকবেন। অবন্তী বলল, বললাম তো আমি যাব না। দূর, না গেলে নাই, এত অনুরোধের কিচ্ছু নাই, দেখি কয়দিন না গিয়ে থাকতে পারেন, আমারও তো একটা পার্সোনালিটি আছে। ঘুমিয়ে গেলাম। সকালে কাউকে কিছু না বলে চলে গেলাম। বাসায় গেলাম না, সরাসরি কাজে চলে গেলাম। এর মধ্যে বাবা কয়েকবার কল দিয়েছে, বাট ধরিনি। রাতের বেলায় বাসায় গেলাম। আব্বু আম্মু দুজনেই আমার উপর ফায়ার। আমি কিছু না বলে রুমে চলে গেলাম। আব্বু আম্মু রুমে আসলো। বাবা বলল, কি রে, কি করিস? আমি বললাম, কিছু না। কিছু বলবা নাকি? বাবা বলল, অবন্তীর সাথে আমাদের কথা হয়েছে, ও কিছুদিন ওখানেই থাক, মন মানসিকতা ভালো হোক, তারপর চলে আসবে। আমি বললাম, সেটা আমাকে বললেই তো পারতো। বাবা বলল, আচ্ছা শোন। আমি বললাম, বলো। বাবা বলল, অবন্তীর কোন ফ্রেন্ডের নাকি বিয়ে, যদি ওর হাতে কিছু টাকা দিতি। আমি বললাম, তোমাকে কে বলল? বাবা বলল, সে নিজেই বলেছে, তোকে নাকি বলতে লজ্জা করছে, তাই আমাকে বলেছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। বাবা বলল, বিয়ে তো কয়েকদিন পর, কালকে দিতে পারবি? আমি বললাম, আচ্ছা দেখি। তারপর খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে কাজে যাওয়ার আগে টিউশনিতে গেলাম। পড়ানোর শেষে টাকাটা অগ্রিম চেয়ে নিলাম। টাকাটা নিয়ে আবার কাজে চলে গেলাম। দুপুরবেলা আমি নামাজ পড়ে বাইরে একটা দোকানে পানির মধ্যে পাউরুটি চুবিয়ে খাচ্ছি। এমন সময় দেখলাম একটা মেয়ে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ভালো করে খেয়াল করে দেখলাম এটা অবন্তী। তার কয়েকটা ফ্রেন্ডের সাথে কোথাও যাচ্ছে মনে হয়, বাসের জন্যই অপেক্ষা করছে। আমি দেখেও না দেখার ভান করে কভার ভ্যান চালককে তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়ার জন্য বললাম। সে ভ্যান চালাচ্ছে আর আমি পেছন থেকে ঠেলতেছি। রাতের বেলা বাসায় আসলাম। দরজার টোকা দেওয়া একটু পর দরজা খুলে দেয়। তাকিয়ে দেখি এটা অবন্তী। রীতিমতো একটা টাস্কি খেলাম। কি ব্যাপার? অবন্তীকে আমি নিয়ে আসতে গেলাম, আসলো না, কিন্তু এখন নিজে থেকে এসে হাজির। অবশ্য ভালোই হয়েছে, সে কোনো কথা না বলে চলে গেল। আমি দরজা লাগিয়ে রুমে গেলাম। ফ্রেশ হয়ে এসে সবাই মিলে খেতে বসলাম। খাবার এক পর্যায়ে বাবা বলল, একটা কথা বলার ছিল। আমি বললাম, কি কথা? বাবা বলল, তোমাদের বিয়ের তো অনেক দিন হয়েছে, এবার অন্তত ভবিষ্যতের কথা কিছু চিন্তা করো। আমি বললাম, কি বলছো, কিছুই তো বুঝতেছি না। আম্মু বলল, বাসাটা খালি খালি লাগে, আমাদেরও তো ইচ্ছা করে নাতি নাতনির সাথে খেলতে। আম্মুর কথা শুনে আমার গলায় ভাত আটকে গেল। কাশতে শুরু করলাম। মনে মনে বললাম, এখনো ফ্লোর থেকে খাটে উঠতে পারিনি। আর আম্মু বাচ্চার চিন্তা করতেছে। আম্মু, দিল্লি এখনো বহু দূর, তোমার কপালে নাতি নাই। কিছু না বলে চুপচাপ খেয়ে উঠে গেলাম। রুমে গিয়ে বসে আছি। একটু পর অমন্তি আসলো। আমার দিকে তাকিয়ে রইল। দেখে মনে হচ্ছে কিছু একটা বলবে। আমি বললাম, কিছু বলবেন? অবন্তী বলল, একটা কথা ছিল। আমি বললাম, বলুন। অবন্তী বলল, তুমি আরেকটা বিয়ে করো। আমি বললাম, কি বিয়ে করব মানে? আপনার মাথা ঠিক আছে? অবন্তী বলল, মাথা একদম ঠিক আছে, আব্বু আম্মু ঠিকই বলেছে, বাসাটা কেমন খালি খালি লাগে, ওনাদের জন্য হলেও বিয়েটা করো। আমি বললাম, বিয়ে করে লাভ কি হবে? অবন্তী বলল, তোমারও মনের আশা পূরণ হলো আর ওনাদেরও নাতি নাতনি আসলো। আমি বললাম, শোনেন, বিয়েটা কোনো ছেলে খেলা নয় যে বললেই বিয়ে করে ফেলবো। বিয়ে মানুষের লাইফে একবারই আসে, বুঝলেন? অবন্তী বলল, কিন্তু আমার লাইফে তো একাধিক, সেটাকে কি বলবে? আমি বললাম, শোনেন, এটা একটা অ্যাক্সিডেন্ট, আপনি তো আর ইচ্ছে করে করেননি, পরিস্থিতির শিকার। আর আমি মনে করি আপনার লাইফে দ্বিতীয় বিয়ে হয়নি। অবন্তী বলল, হয়নি মানে কি বলছো? আমি বললাম, জি, আমি ঠিক বলছি। বিয়ের পর থেকে আপনার আর আমার সম্পর্ক সেই দেবর ভাবির মতোই রয়ে গেল। না আছে কোনো আন্ডারস্ট্যান্ডিং, না আছে শেয়ারিং, আর না আছে কেয়ারিং। আগে তো একটু হলেও হেসে হেসে কথা বলতেন, কিন্তু বিয়ের পর থেকে তো সেটাও নাই। অবন্তী বললাম, আমি তো আব্বু আম্মুর জন্য বলতেছি। আমি বললাম, আম্মুর জাস্ট ইচ্ছে হয়েছে যে যদি একটা নাতি থাকতো তাহলে খেলতে পারতো। তার মানে এই নয় যে ইচ্ছাটা পূরণ করার জন্য আমাকে আবার দ্বিতীয় বিয়ে করতে হবে। আমারও তো অনেক ইচ্ছা ছিল, ভালোভাবে পড়ালেখাটা শেষ করে ভালো একটা চাকরি করব, মহা ধুমধামে বিয়ে করব, ভাই আর আমি মিলে অনেক সুন্দর একটা বাড়ি করব, প্রতিদিন ভালো মন্দ খাবো। কিন্তু ইচ্ছে কি পূরণ হয়েছে? হয়নি। কারণ একজন মানুষের সবগুলো ইচ্ছে পূরণ হয় না। পড়ালেখা শেষ করা তো দূরের কথা, পরীক্ষাটাও অন্যের সহযোগিতায় দিয়েছি। আর ভালো চাকরি সেটা তো এখন করতেছি, এই যে ভ্যান গাড়ি ঠেলতেছি। এর থেকে ভালো চাকরি আর কি হতে পারে? ভালো খাবার সেটা তো প্রতিদিনই খাচ্ছি, পানিতে পাউরুটি চুবিয়ে খাইতেছি। এর থেকে ভালো খাবার আর কি হতে পারে?
আর বিয়ে সেটার কথা নাই বা বলি, এমন বিয়ে করেছি ধুমধাম তো দূরের কথা, যাদের সাথে বড় হয়েছি পড়ালেখা করেছি সেই বন্ধুগুলোরও এখনো বলতে পারিনি। যেখানে মানুষ বিয়ের পর সুখী হয় ভালোভাবে থাকে, সেখানে আমি খাট ছেড়ে ফ্লোরে ঘুমাই। তো একজন মানুষের সবগুলো ইচ্ছে পূরণ হয় না, আম্মু আব্বুরটাও হবে না। অবন্তী চুপ করে আছে। আমি বললাম, আপনি যে বললেন আমাকে আবার বিয়ে করতে, কোন মেয়ে আমার কাছে আসবে? কোন বাপ তার মেয়েকে আমার হাতে তুলে দিবে? কি আছে আমার? না আছে পড়ালেখা, না আছে টাকা পয়সা, আর না আছে ভালো কোনো চাকরি, কিছুই নেই আমার। তার উপর যদি শোনে আমি আরো একটা বিয়ে করেছি, সেখানে আমাকে মেয়ে তো দূরের কথা, ঝাড়ুর বাড়ি ছাড়া কিছুই দিবে না। আপনি বলছেন বিয়ে করার জন্য, বিয়ে করে খাওয়াবো কি? যে টাকা পাই সে টাকা দিয়ে নিজেই তো চলতে পারি না। একবেলা খেয়ে অন্য বেলা না খেয়ে থাকি, প্রতিদিন হেঁটে হেঁটে কাজে যাই। দুপুরবেলা সবাই যেখানে লাঞ্চ করে সেখানে আমি পানিতে পাউরুটি চুবিয়ে খাই, সেইগুলো বাদ দেন। অবন্তী আমার দিকে তাকিয়ে আছে, চোখের কোন স্পষ্ট পানি দেখা যাচ্ছে। আমি বললাম, এটা ঠিক যে আমি আপনার আর আব্বু আম্মুর সবগুলো চাওয়া পূরণ করতে পারছি না, যা যা দরকার সেগুলো দিতে পারছি না, কিন্তু কি করব বলেন? আমিও অনেক চেষ্টা করতেছি, কিছুই হচ্ছে না। হয়তো একদিন সব হবে। সেই সব আজাইরা কথা বাদ দিয়ে অন্য কথা থাকলে বলুন। অবন্তী বলল, তুমি ঘুমাও, অনেক রাত হয়েছে। আমি বললাম, আপনার বান্ধবীর বিয়ে কবে? অবন্তী বলল, আগামী সপ্তাহে। আমি বললাম, ওকে, আমি আব্বুর কাছে 5,000 টাকা দিব, আপনি শপিং করিয়েন আর বিয়েতে কিছু একটা গিফট দিয়েন। অবন্তী বলল, লাগবে না, আমি বিয়েতে যাব না। আমি বললাম, যাবেন না কেন? অবন্তী বলল, তুমি এত টাকা দিয়ে দিলে ঘর চলবে কিভাবে? আমি বললাম, সেটা আপনার না জানলেও চলবে, এখন ঘুমান। আর কিছু না বলে ঘুমিয়ে গেলাম। অবন্তী কিছু বলতে গিয়েও বলেনি। মাঝরাতে কারো কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। লাইটটা অন করে দেখি অবন্তী ভাইয়ার ছবিটা নিয়ে বসে আছে আর কান্না করতেছে। আমি বললাম, কি ব্যাপার, আপনি ঘুমাননি এখনো? অবন্তী চুপ করে আছে। আমি বললাম, কি হয়েছে, কথা বলেন না কেন? অবন্তী বলল, না, ঘুমাচ্ছে না, তুমি ঘুমাও। আমি বললাম, কেমনে ঘুমাবো? চিল্লাচিল্লির মধ্যে কি ঘুমানো যায়? অবন্তী বলল, সরি, তুমি ঘুমাও। আমি আবারও ঘুমাতে গেলাম, ঘুমাচ্ছে না। অবন্তীর হাতে ভাইয়ার ছবিটা দেখে ভাইয়ার কথা মনে পড়ে গেল। ঘড়ি দেখলাম 2টা বাজে। আমি উঠে বাসা থেকে বের হয়ে ভাইয়ার কবরের পাশে গেলাম। বসে বসে কল্পনা করতে লাগলাম ভাইয়ার স্মৃতিগুলো। তারপর নিজে নিজে বলতে লাগলাম, ভাইয়া কেমন আছিস? তোর কথা খুব মনে পড়ছে, তাই চলে আসলাম। ভাই, তোর অবন্তীকে আমি সুখে রাখতে পারছি না রে। কি করব বল? সে এখনো তোকে অনেক ভালোবাসে, সবকিছুর মাঝে তোর অস্তিত্ব খুঁজে বেড়াই। জানিস তুই খুব লাকি, অবন্তী তোকে এতই ভালোবাসে যে তোর জায়গায় অন্য কাউকে বসানো তো দূরের কথা, কল্পনাও করে না। জানিস ভাই, সে এখনো তোর ছবি নিয়ে কান্না করে। তুই চলে যাওয়ার পর আমাদের সবার মুখ থেকে হাসিটা চলে গেছে, সবকিছু ঠিকঠাক আছে, তবুও কেমন জানি একা একা লাগে। অবন্তী এখনো তোর পথ চেয়ে বসে থাকে, ওর ধারণা তুই আসবি। অবন্তী তোকে এতটাই ভালোবাসে যে আমাকে বিয়ে করার পরও সে আমাকে বলছে অন্য কাউকে বিয়ে করে সংসার করতে। জানিস ভাই, মাঝে মাঝে অবন্তীর উপর খুব রাগ হয়, ইচ্ছে করে ওরে অনেক বকা দিই, কিন্তু ওর দিকে তাকালেই তোর কথা মনে পড়ে। জানিস ভাই, আমারও অনেক কষ্ট হয় তোকে ছাড়া থাকতে, চাইলেও ভেঙে পড়তে পারি না আব্বু আম্মুর কথা চিন্তা করে। ভাই, তুই যেমন আমাদের সব চাওয়া পাওয়া মিটিয়েছিলি, আমি তেমন পারছি না রে ভাই। ভাই, তুই আমাকে মাফ করে দিস, দোয়া করিস আমার জন্য, যেন ওদের সবার মুখে হাসি ফোটাতে পারি। আরো কিছুক্ষণ সেখানে থেকে বাসায় চলে গেলাম, তাহাজ্জুদের নামাজ পড়ে নিলাম। তারপর ফজরের নামাজ পড়ে আবারও ভাইয়ার কবরের পাশে গেলাম, কবর জিয়ারত করে বাসায় এসে রেডি হলাম। প্রতিদিনের মতো রওনা দিব। তখন অবন্তী আসলো। অবন্তী বলল, তামিম, একটা কথা বলতাম। আমি বললাম, বলেন। অবন্তী বলল, বিয়েতে তুমি যেতে পারবে? আমি বললাম, আমি গিয়ে কি করব? আপনার বান্ধবীর বিয়ে, আপনি যান। অবন্তী বলল, আমার অন্য বান্ধবীরা সবাই ওদের হাজবেন্ডকে সাথে নিয়ে যাবে। আমি বললাম, সমস্যা কি, আপনি একা যাবেন? অবন্তী বলল, প্লিজ না করো না। আমি বললাম, আমার কাজ আছে, আপনি নিজেই চলে যাবেন। অবন্তী বলল, তুমি না গেলে আমিও যাব না, আমার নিজেরও তো একটা পার্সোনালিটি আছে। আমি বললাম, তার মানে আপনার পার্সোনালিটি রক্ষা করার জন্য আমাকে নিয়ে যাবেন? অবন্তী বলল, না, তোমাকে। আমি বললাম, হইছে, আর মিথ্যা বলতে হবে না, আমি যাব না। এমন সময় আব্বু আসলো। আব্বু বলল, কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কিসের? অবন্তী বলল, দেখো না আব্বু, তোমার ছেলেকে আমার সাথে যাওয়ার জন্য বলছি, সে নাকি যাবে না। বাবা বলল, কিরে, সত্যি নাকি? আমি বললাম, আব্বু, আমার কথাটা শোনো। বাবা বলল, কোনো কথা শোনার দরকার নেই, তুই বিয়েতে যাবি এটাই ফাইনাল। কিছু বলতে গিয়েও পারলাম না, সোজা বাসা থেকে বের হয়ে কাজে চলে গেলাম। রাস্তায় আইমানের সাথে দেখা হলো। আইমান বলল, কিরে তামিম দোস্ত, কি অবস্থা? আমি বললাম, আছি, তোর কি খবর? আইমান বলল, সবকিছু ঠিকঠাক, কয়েকদিন পর তো রেজাল্ট দিবে। আমি বললাম, কোন দিন দিবে জানিস? আইমান বলল, মনে হয় 5 তারিখ, তুই জানিস না? আমি বললাম, না, তোর কাছেই শুনলাম, আগের মতো অনলাইনে থাকি না, তেমন কোনো নিউজ জানা নেই।
আইমান বলল, আচ্ছা শোন, তোর জন্য একটা সুখবর আছে। আমি বললাম কি? আইমান বলল, একটা কোম্পানিতে কয়েকজন সুপারভাইজার নিয়োগ দিবে, তোর রেজাল্ট ভালো আসলে তুই আবেদন করিস। আমি বললাম থ্যাঙ্কস দোস্ত। আইমান বলল, অবন্তী এসেছে? আমি বললাম এসেছে। আইমান বলল, তুই নিয়ে আইছিস নাকি ও নিজে থেকে এসেছে? আমি বললাম ও নিজে থেকে এসেছে। আমি যখন ওর বাবার বাড়িতে গিয়েছিলাম ওরে আনতে, তখন আসিনি, গতকাল নিজে থেকে এসেছে। আইমান বলল, তো এখন কি সিদ্ধান্ত নিলি, ডিভোর্স দিবি? আমি বললাম জানি না, তবে আমার মনে হচ্ছে অবন্তী ঠিকই আমাকে মেনে নিবে, কিন্তু একটু সময় লাগবে। ভাইয়ার স্মৃতি থেকে আমি নিজেই এখনো বের হতে পারিনি, আর অবন্তী এত তাড়াতাড়ি বের হতে না পারাটাই স্বাভাবিক। আইমান বলল, তাহলে তো ভালোই। আমি বললাম আচ্ছা দোস্ত তুই থাক, আমার দেরি হয়ে যাচ্ছে, পরে বস আর আমি ঝাড়ি দিবে। আইমান বলল, আচ্ছা ঠিক আছে যা। তারপর কাজে চলে গেলাম। রাতে আসার সময় বেতন নিয়ে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আব্বুর হাতে টাকাগুলো দিলাম। আব্বু অবন্তীকে ডেকে টাকাটা দিল। অবন্তী আব্বুকে বলল, আব্বু একটা কথা বলতাম। আব্বু বলল, মা বলো। অবন্তী বলল, আপনি একটু তামিমকে বলে দেন যাতে কালকে আমার সাথে একটু শপিং এ যাই, আমি কিছু গিফট কিনবো। আব্বু বলল, যাবে, সমস্যা কি? এই তামিম, কালকে ওর সাথে বের হোস। আমি বললাম, বাবা আমার কাজ আছে, আমি পারবো না। বাবা বলল, পারবি না কেন? আমি বললাম, আজকেই বেতন দিয়েছে, আর কালকে যদি কাজে না যাই পরের দিন গেলে লাঠি দিয়ে বের করে দিবে। বাবা বলল, তাহলে সন্ধ্যায় যাবি? আমি বললাম, তখন টিউশনি করানো লাগবে। বাবা বলল, একদিন না করালে কিছু হয় না, কালকে ওরে নিয়ে শপিং এ যাবি, এটাই ফাইনাল। আমি কিছু না বলে রুমে চলে গেলাম। পরের দিন কাজে গেলাম। সেখান থেকে এসে রেডি হয়ে অবন্তীকে নিয়ে বের হলাম। বিয়ের পর এই প্রথম অবন্তীকে নিয়ে বের হয়েছি। একটা রিক্সা নিয়ে যাচ্ছি, আমি একটু সরে বসে আছি। অবন্তী বলল, তোমার কি আমার পাশে বসতে অস্থির লাগছে? আমি বললাম, না, কেন? অবন্তী বলল, তাহলে ওই দিকে চেপে বসছো কেন, আরো ক্লোজ ভাবে বসো। আমি বললাম, সমস্যা নেই, আমি ঠিক আছি। তারপর দুজনেই চুপ। নীরবতা ভেঙে অবন্তী বলল, তামিম। আমি বললাম, বলেন। অবন্তী বলল, তোমার কি মন খারাপ? আমি বললাম, না, কেন? অবন্তী বলল, গোমরা মুখ করে বসে আছো তাই? আমি বললাম, ও না, আমি ঠিক আছি। কথা বলতে বলতে শপিং মলের সামনে চলে আসলাম। অবন্তী অনেকগুলো গিফট দেখলো, তারপর একটা চয়েস করে ওটা কিনলো। এরপর একটা শাড়ির দোকানে গেল, আমাকে বলল শাড়ি পছন্দ করে দেওয়ার জন্য। দোকানের মধ্যে অনেক লোক, তাই কিছু না বলে নীল রঙের একটা শাড়ি পছন্দ করে দিলাম। ভাইয়ার সাথে যখন বিয়ে হয়েছিল তখন একদিন অবন্তী ওদের বাসায় যাওয়ার সময় একটা নীল শাড়ি পরেছিল। সেই দিন অবন্তীকে অনেক সুন্দর দেখাচ্ছিল, সাথে ভাইয়া নীল পাঞ্জাবি পরেছিল, দুজনকেই অনেক সুন্দর লাগছিল। তাই অবন্তীর জন্য নীল শাড়িটাই পছন্দ করে দিলাম। তারপর অবন্তী আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে কোথায় যেন গেছে। অনেকক্ষণ পর আসলো। আমি বললাম, কোথায় গিয়েছিলেন? অবন্তী বলল, ওয়াশরুমে। আমি বললাম, আর কিছু নিবেন নাকি, রিক্সা ডাকবো? অবন্তী বলল, রিক্সা নেওয়ার দরকার নেই, হেঁটে হেঁটে যাবো। আমি বললাম, পাগল নাকি, আপনি হাঁটবেন, তাও এই রাতের বেলায়? অবন্তী বলল, কেন, রাতের বেলায় হাঁটলে সমস্যা কি? আমি বললাম, সেটা না। অবন্তী বলল, এত কথা না বলে হাঁটো। তারপর দুজন হাঁটতে লাগলাম। খুব দারুণ একটা অনুভূতি কাজ করলো। তারপর রাস্তায় আর আমাদের কোনো কথা হয়নি। অনেকক্ষণ হাঁটার পর বাসায় গেলাম। আমি ফ্রেশ হয়ে আসলাম। তারপর আমি আব্বু আম্মু আর অবন্তী খেয়ে নিলাম। রুমে গিয়ে সোফায় বসে আছি। কিছুক্ষণ পর অবন্তী আসলো, এসে কিছুক্ষণ আনাগোনা করলো। তারপর বলল, তামিম একটা কথা বলতাম। আমি বললাম, বলেন। অবন্তী বলল, এই নাও, এটা তোমার জন্য একটা প্যাকেট। আমি বললাম, কি এটা? অবন্তী বলল, খুলে দেখো। আমি প্যাকেটটা খুললাম, দেখলাম একটা পাঞ্জাবি। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কখন নিলেন? অবন্তী বলল, এত কিছু তোমার না জানলেও চলবে, হলুদের দিন তুমি এইটা গায়ে দিবে। আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। অবন্তী বলল, মনে থাকে যেন। আমি আবারও একটা বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে গেলাম। মাঝরাতে কারণ নরম হাতের স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। আমি জেগে গেলাম, কিন্তু না জাগার ভান ধরে রাখলাম যাতে কেউ কিছু না বুঝতে পারে। আমি আস্তে আস্তে চোখ মিলে তাকিয়ে দেখি অবন্তী আমার পাশে বসে মাথায় হাত বুলাচ্ছে আর কান্না করতেছে। আমি বুঝেও না বুঝার ভান ধরে শুয়ে আছি। ভালোই লাগতেছে। বিয়ের পর এই প্রথম ওর স্পর্শ পেলাম। কিছুক্ষণ পর আমি চোখ বন্ধ করলাম। অনেক হয়েছে, এইবার ঘুমিয়ে পড়ুন। অবন্তী আমার কথায় অবাক হয়ে যায়। তাড়াতাড়ি বসা থেকে উঠে খাটে চলে যাই। আমি উপাস হয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা রেডি হয়ে কাজে যাচ্ছি। এমন সময় আব্বু আর অবন্তী আমার সামনে পথ আটকে দাঁড়ালো। বাবা বলল, কিরে তামিম, কই যাস? আমি বললাম, কই আবার কাজে। বাবা বলল, কালকে তোকে কি বললাম? অবন্তী বলল, আমার বান্ধবীর বিয়ে যে, সে কথা বলিনি। আমি বললাম, মনে আছে। বাবা বলল, তাহলে কাজে কেন যাচ্ছিস? আমি বললাম, সারাদিন বাসায় থেকে কি করব, বিয়েতে যাব সন্ধ্যায়। বাবা বলল, সন্ধ্যায় গেলে খাবি কখন? আমি বললাম, আরে ধুর, আজকে বিয়ে না, আজকে গায়ে হলুদ, তো সন্ধ্যায় গেলে হবে। অবন্তী বলল, প্লিজ একটু তাড়াতাড়ি আসিও। আমি আর কিছু না বলে বেরিয়ে গেলাম।
সারাদিন কাজ শেষ করে বিকেলবেলা বাসায় চলে আসলাম। এসেই দেখি অবন্তী আগে থেকে রেডি। আমিও ফ্রেশ হয়ে রেডি হলাম। অবন্তী একটা ব্যাগে কাপড় চোপড় নিয়ে নিল। তারপর আব্বু আম্মুকে বলে বেরিয়ে গেলাম। একটা সিএনজি নিলাম। অনেকক্ষণ পর বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছালাম। চারপাশ খুব সুন্দর করে সাজানো। বাড়িতে গেলাম। অবন্তীকে দেখেই ওর ফ্রেন্ড জড়িয়ে ধরলো। তারপর আমার সাথে পরিচয় করিয়ে দিল। তারপর একটা রুম দেখিয়ে দিয়ে বলল সেখানে যেতে। ওখানে গিয়ে বসলাম। রাতের বেলা একা একা ভালো লাগছে না। এইদিক ওইদিকে হাঁটতেছি, এমন কিছু একটার সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দিকে একটা মেয়ে আমার দিকে না তাকিয়েই বলতে লাগলো, ওই মিয়া চোখে দেখেন না, দিলেন তো 12:30 বাজিয়ে। তারপর আমার দিকে তাকালো। আমি তো ওরে দেখেই একটা টাস্কি খেলাম। এটা যে লিমা, আমার ক্লাসমেট, আমাকে দেখেই বলতে লাগলো। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু অপেক্ষা করো। আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।